সবে বৈশাখ মাস পড়েছে। সন্ধ্যা থেকে কুমোট ভাবটা সবে একটা উত্তরে ঠান্ডা হাওয়ায় কাটতে শুরু করেছে। দূর গ্রামের এক প্রান্তে একটা নির্জন চারমাথার মোড়ের চায়ের দোকানের নব ঘোরানো রেডিও থেকে ভেসে আসছে আকাশবাণী কলকাতার রাত ৮টার খবর। উপস্থাপকের এক একটা কথা ধরে অন্ধকার প্রান্তর জোড়া ব্যাং ব্যাঙাচির দল একত্রে গলা চড়িয়ে তর্ক জুড়ে দিচ্ছে। আকাশে মেঘের ঘন ঘটা যেন এক বিশাল কালো চাদর চরাচরকে ঢেকে রেখেছে। আজ পূর্ণিমা, তবে মেঘের আড়ালে চাঁদ মুখ লুকিয়েছে। তার হদিশ পাওয়া ভার। তা কি গো মধুদা, এবারে বছরকার দিনে তো ভালোই দাও মেরেছে শুনলাম বাজারে। তা কই একটা দুটো শিঙি মাগুর একটু সস্তা গন্ডা করে ছাড়ো। প্রকৃতির হাবে ভাবে কালবৈশাখীর পূর্বাভাস আঁচ করে বা হয়তো দোকানের কথাটা এড়িয়ে যেতেই মধু বলল, এই রে, হাওয়া দিতে শুরু করেছে, ঝড় উঠবে মনে হচ্ছে। কত হলো রে আবু? ওই একটা চা আর ওই 2 বান্ডিল বিড়ি, ওই গিয়ে 12 আনা। নে নে। বলেই কোমরে গোজা গামছার থেকে পয়সাগুলো রেখে হনহন করে ফেরার পথ ধরল মধু। মধু রঞ্জন দোলায় গ্রামের লোকের কাছে মেছো মধু। না, সে মাছ ধরে না। গ্রামের যত দরিদ্র অসহায় মৎস্যজীবীদের কাছ থেকে সকাল সকাল মাছ কিনে নিয়ে সে চলে যায় দূর দূরান্তে বড় বড় হাটে বাজারে। বড় বড় জায়গায় তার বাঁধা দোকান। জনমানবহীন তেপান্তরের মাঠের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সরু আলপথ। দুপাশে বাঁশঝাড়ের নিবিড় ছায়া। বাতাসে পচা পাট, ভিজে মাটির সোঁদা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মায়াবী ও রহস্যময় পরিবেশ তৈরি করেছে। গ্রাম বাংলার শান্ত ও স্নিগ্ধ রূপের আনাচে কানাচে আজ যেন ওত পেতে আছে এক আদিম বিভৎসতা। তবে এসবের কোনো তোয়াক্কা না করেই দিব্যি আপন মনে বাড়ি ফিরছে মধু। আজ বেশ দেরি হয়ে গেছে তার। ডান হাতে একটা ভারী 3 ব্যাটারির এভাররেডি টর্চটার ব্যাটারিগুলো ফুরিয়ে এসেছে। হলদেটে আলোটায় টিম টিম করছে। এই ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে আবার বাড়ি মারলে খানিকক্ষণের জন্য জ্বলে উঠে আবার ঝিমিয়ে পড়ছে। আজ হাট থেকে ব্যাটারিগুলো কিনে নেওয়া যেত, কিন্তু এই বাড়িটারি মেরে দিব্যি আরও 1 সপ্তাহ চালিয়ে দিতে পারলে 2 পয়সা সাশ্রয় হয়। আজ ছিল ইছাপুর ডাঙার বড় হাট। একই বছরকার বাজার, তার উপর মধুর দোকানের জ্যান্ত রুই, শোল, হাঁড়িতে জীবাণু পেল্লায় সব দেশি কই, আরও কত কি পসার সাজিয়েছে বসেছিল। গন্ধে গন্ধে খদ্দেরও জুটেছিল ঠের। কোমরে গোঁজা গামছাটার খুঁটে বাঁধা কাঁচা পয়সার বেশ ভারী থলেখানা আর গণেশ মার্কা বিড়ির বান্ডিলটা তাকে এক অদ্ভুত আত্মতৃপ্তি দিচ্ছিল। পুরনো পরিত্যক্ত সেনেদের হাস্কিং মিল আর শ্মশানতলার বাঁশবাগানটা পার হতেই তাও হঠাৎ যেন তার বুকের ভেতরটা থেকে থেকে কেঁপে উঠল। বাঁশঝাড়ের কঞ্চির ঘর্ষণে ক্যাচ ক্যাচ শব্দ যেন কোনো কঙ্কালের দাঁত কিড়মিড়ানির মতো তার মজ্জা কাঁপিয়ে দিল। হাওয়ার গতি তখন অনেকটাই বেড়েছে। শুকনো পাতাগুলো খসখস করে খসে পড়ছে রাস্তার ওপর। টর্চের আলোটাও যেন আরও বড় বেশি ফ্যাকাশে ঠেকছে তার চোখে। শ্মশান পেরিয়ে জঙ্গুলে পথের বাঁকে, ঠিক যেখানে পুরনো ভাঙা কালভারটার উপর কাঠের পাটাতন পেতে তাপ্পি মারা আছে,
সেখানে আসতেই মধুকে থমকে দাঁড়াতে হলো। টর্চের আলোটা কেঁপে উঠল একবার। সামনেই কালভার্টের ভাঙা ইটের ওপর হাঁটু গেড়ে বসে আছে এক মেয়ে মানুষ। মধু থমকে গেল। আজ 10-10টা বছর ধরে ঝড় জল মাথায় করে সে এই পথ দিয়ে যাতায়াত করছে। হরেক রকম আজগুবি জিনিস দেখেছে সে, কিন্তু এমন দুর্যোগের রাত্রে এই শুনশান জায়গায় একলা মেয়ে মানুষ, না না, এমন বেয়ারা ব্যাপার সে কোশমিন কালেও কল্পনা করেনি। তবে ঘাবড়ে যাওয়ার পাত্র সে নয়। দৃঢ় হাতে টর্চের টিমটিমে আলোটাকেই সে এবার ইচ্ছে করে তাক করল বউটার ওপর। পরনের ফিনফিনে ময়লাটে তাঁতের শাড়িটা হাওয়ায় লটপট করছে, কিন্তু মাথাটা এক দীর্ঘ ঘোমটার অন্তরালে সম্পূর্ণ ঢাকা। আলো পড়তেই বউটা মাথা ঘোরালো তার দিকে। না চাইতেই যেন বুকটা একবার ছ্যাঁত করে উঠল মধুর। মধু আবার নিজেকে সামলে নিল। টর্চের আলোটা সে খুব সাবধানে নিচু করে তার পায়ের দিকে ফেলল। কাদামাখা দুটো পা মাটির উপর স্থির হয়ে আছে, এবং সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো পায়ের পাতা দুটো সামনের দিকেই ফেরানো। পেতনি বা শাকচুন্নির পা উল্টো দিকে থাকে এমন কথাই সে ঠাকুমা দিদিমার মুখে শুনে এসেছে চিরকাল। মধুর মনে সাহস ফিরে এলো। বউটা খুব করুণ গলায় তাকে বলল, ও ও ও ও দাদা, আমি তো খুব বিপদে পড়েছি গো, আমায় একটু সাহায্য করে দেবে? পোড় খাওয়া ব্যবসাদার হোক আর কোঁত খাওয়া প্রেমিক, রাতের বেলায় নিভৃতে নির্জনে একাকী মেয়ে মানুষের সাথে কথা বলতে গেলে সবারই বুক ঢিপ ঢিপ করে। আমতা আমতা করে মধু বলল, কেন, কি হয়েছে? তুমি কোন বাড়ির বউ? আমি ওই ওই হাতিদের মেজো ছেলের বউ গো দাদা। আসলে আমতা আমতা করে সে বউও যা বলল তার সারসংক্ষেপ দাঁড়ালো যে কয়েকদিনের ঝড় জলে তো মাঠে ঘাটে ভালো জল জমেছে, তাই সে দুপুরবেলা থেকে মাছ ধরে বেড়াচ্ছিল। ভালো মাছ উঠেছে, তার হাঁড়িটা ভরে গিয়েছে কানায় কানায়। কিন্তু এই সন্ধ্যার মুখে বাড়ি ফেরার পথে সামনেই একটা পুকুরে হাত পা ধুতে গিয়ে হাঁড়িটা ফসকে গিয়েছে। এখন সেটা পাড়ের থেকে একটু দূরে একটা শ্যাওড়া গাছের ডালে আটকে আছে। এবার ওটা ছাড়া বাড়ি ফিরলে তার বর তাকে সন্দেহ করবে, ভাববে মাছ ধরার নাম করে সে হয়তো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিল। মধু হাতিদের চেনে, গরিব ঘর, ছেলেগুলো তার কাছেই তো মাছ বেচে, তবে মেজোটা একেবারে বজ্জাত, বউকে দিয়ে গতরে খাটায় আর পেটায়। কিন্তু সে কথা থাক, মধুর মনে তখন এক পৈশাচিক ফন্দি খেলে বেড়াচ্ছে। আসল কথা হলো হাঁড়ি ভর্তি মাছ। এই হাবাগোবা মেয়ে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে নামমাত্র দুটো সিকি আদুলি ধরিয়ে যদি সেটা বাগিয়ে নেওয়া যায়, তবে কাল সকালে স্টেশনের বাজারে একেবারে কেল্লা ফতে। মনের লোভটাকে কাবু করে সে আস্তে আস্তে ধীরে বিড়িটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে গম্ভীর গলায় বলল, আচ্ছা, তা চলো দেখি কোথায় পড়েছে তোমার হাড়িকানা। তবে কিন্তু আমায় কিছু বকশিস দিতে হবে, বুঝেছো? বউটা সামান্য মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বাবা, কি পেল্লাই সাইজের মেয়ে মানুষ রে বাবা, মনে মনে ভাবল মধু। আসলে সে নিজেই মেরে কেটে 5 ফুট। ধীর পায়ে চলতে শুরু করলো বউটা। কাদার মধ্যে শুধু মধুর চটির প্যাঁচ প্যাঁচ শব্দ ছাড়া
আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। খানিক এগিয়ে পথ ছেড়ে মেয়েটা একটু জংলা মতো একটা সুঁড়ি পথ ধরল। দুপাশে বুনো কলমি, আকন্দ আর চোর কাঁটার ঝোপঝাড়। কিছুক্ষণ হাঁটার পর তারা এসে দাঁড়ালো একটা জঙ্গল ঘেরা ছোট্ট পুকুরের সামনে। পাড়ে একটা বিশাল শ্যাওড়া গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। মোটা মোটা শিকড়গুলো যেন মাটির নিচ থেকে উঠে আসা কঙ্কালের আঙুলের মতো আঁকড়ে ধরেছে ভাঙা ঘাটটিকে। গাছের ডালগুলো নিচু হয়ে পুকুরের কালচে জলের মুখ ছুঁতে চাইছে। কচুরিপানায় ভর্তি কালচে জলে একটা উৎকট আঁশটে আর পচা গন্ধ ভুরভুর করছে। বউটা যেই দিকে হাত বাড়িয়েছে সেই দিকে প্রায় মরে আসা টর্চের আলোটা ফেলতেই দেখা গেল পুকুরের জলের উপর ঝুঁকে পড়া ওই শ্যাওড়া গাছের ডালপালা আর এক ঢিবি কচুরিপানার সাথে জড়িয়ে জলে ভাসছে একটা পেল্লায় হাঁড়ি। লোভে চোখ দুটো চকচক করে উঠল মধুর। টর্চটা ঘাটের উপর রেখে মালকুচা মেরে সে জলে নামল। জলটা বরফের মতো ঠান্ডা। হাঁড়িটার কাছাকাছি পৌঁছতে জল তার কোমর সমান উঠে এলো। এদিকে পা বসে যাচ্ছে থকথকে পাকে, যেন জলের ভেতর কেউ বারবার পা টেনে ধরছে। টর্চের আধো আলোয় সে অনেক কষ্টে হাত বাড়িয়ে কচুরিপানা সরিয়ে হাঁড়িটা ধরল। আর ওদিকে অমনি মড়ো মড়ো টর্চের আলোটা মরেই গেল। এদিকে ঝড়ের গতি তখন হু হু করে বেড়ে চলেছে। আকাশে মেঘ গজরাচ্ছে। চারিদিকের মিশ কালো অন্ধকারের মধ্যে বিদ্যুতের আলোয় মিলিয়ে যাচ্ছে। কিন্তু তখন মধুর মনে আনন্দ আর ধরে না। হাঁড়িটা যে বেশ ভারী, নিশ্চয়ই বড় বড় মাছ আছে এতে। অতি কষ্টে সেটা ডালপালা থেকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে কাদা ভেঙে মধু যখন ঘাটের দিকে ফিরল, তৎক্ষণাৎ ঘাটের উপর সেই বউটার মাথার উপর থেকে সেই দীর্ঘ ঘোমটা খসে পড়েছে হাওয়ার এক ঝাপটায়। মধুর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। ওই আলো আধারির মধ্যেও সে ঠাউর করল বউটার শরীরখানা সোজা হয়ে ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকলেও তার মাথাটি পুরো 180 ডিগ্রি উল্টো দিকে ঘোরানো, যেন কেউ ধরে এক পাক ঘুরিয়ে দিয়েছে। তার বিকট বিশ্রী মুখখানা এখন ঠিক তার পাঁজরগুলোর উপর ঝুলে রয়েছে। গলার হাড়গুলো ভেঙে কুৎসিতভাবে সামনের দিকে বেঁকে ছাল ফুঁড়ে বেরিয়ে এসেছে প্রায়। সেই উল্টানো মুখ থেকে কালচে লালা আর রক্ত চুইয়ে পড়ছে। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো থক থক করছে, আর ফ্যাকাশে চামড়ার ওপর দিয়ে কালো শিরাগুলো সাপের মতো খেলে বেড়াচ্ছে। ধাঁ করে কয়েকটা কথা মনে পড়ে গেল মধুর। হাতিদের মেজ ছেলের বউ আছে ঠিকই, কিন্তু সে তো দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের বউ বিয়ের 1 বছর পার করতে না করতেই মারা গেছিল। বাড়ির লোক জ্বর বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সে যে তার বরের হাতে পিটুনি খেয়েই মারা গেছে, এই কথা আলাদা করে গ্রামের লোকেদের আর বলে দিতে হয়নি। এদিকে মধুর সামনে সেই বিকট রূপী প্রেতিনী, আর তার সেই উল্টানো মুখ দিয়ে খিলখিল করে হেসে উঠল। সে হাসি যেন সহস্র কাঁচ ভাঙার শব্দ। সে মধুর দিকে চেয়ে সেই অমানসিক হিস হিসে গলায় চিৎকার করে উঠল, মধু প্রাণ ভয়ে আর্তনাদ করতে চাইল, কিন্তু তার গলা শুকিয়ে কাঠ। হাত থেকে ভারী হাঁড়িটা ছলাৎ করে পড়ে গেল জলে। ফাঁদে পড়া মৃত্যুমুখী জানোয়ারের মতো সে প্রাণপণে কাদা খেটে ডাঙায় ওঠার চেষ্টা করল। প্রেতিনী কয়েক মুহূর্ত যেন তার এই পরিত্রাহী মুক্তির আকুতি উপভোগ করে ফুঁস করে
দুটো হাত লম্বা করে মেলে ধরল। লোহার মতো শক্ত দুটো পাঞ্জা দিয়ে মধুর চোয়ালটা সেই বাচ্চাদের আদর করার মতো ধরে মরাত করে মধুর মাথাটা ঘুরিয়ে দিল। একবার, দুবার, তিনবার। নিঝুম রাতে কাঁচা বাঁশ ফাটার মতো হাড় গুড়িয়ে যাওয়ার সেই হাড় হিম করা শব্দ। পুরো 3 পাক মধুর গলার চামড়া আর মাংস যেন নিংড়ে নেওয়া ভেজা গামছার মতো হয়ে এবারে ছিঁড়ে যেতে লাগলো। ফিনকি দিয়ে তপ্ত লাল রক্ত ছিটকে এসে লাগলো আশেপাশের কচুরি পানায় আর শ্যাওড়া গাছের পাতায়। ঘাড়ের হাড়গুলো গুঁড়ো হয়ে চামড়া মাংস উপড়ে যখন মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এলো, তখনও মধুর মুখটা একটা হতচকিত যন্ত্রণায় বিকৃত হয়ে আছে। চোখ দুটো তখনও শেষবারের মতো পিটপিট করছে। প্রেতিনী তার লম্বা কালো নোংরা নখ দিয়ে মধুর কাটা মুন্ডুটার চুল টেনে তুলে ধরল। ঝড়ের তালে পৈশাচিক উল্লাসে হাসতে হাসতে তারপর আরেক হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে এলো হাঁড়িটা আর ধূপ করে ফেলে দিল মধুর মাথাটা। শুনেছি মাথা কাটা যাওয়ার পরেও রক্ত পুরোপুরি বেরোতে নাকি কয়েক সেকেন্ড লাগে, ততক্ষণ নাকি চোখ, নাক, মুখ আর কানের অনুভূতি সক্রিয় থাকে। সেই শেষ লহমায় বিস্ফারিত দৃষ্টি মেলে মধুর চোখ দুটো যা দেখতে পেল, তাতে তার শরীরখানা আস্ত থাকলে বোধহয় হৃৎপিণ্ডটা এমনিতেই বিকল হয়ে যেত। হাঁড়ির মধ্যে মাছ নয়, থরে থরে সাজানো রয়েছে আরও অনেকগুলো পচা গলা, নরমুণ্ড। কোনোটার চোয়াল ঝুলে আছে, কোনোটার চোখের কোটরে সাদা পোকা কিলবিল করছে।